আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের পরের ক্লাসে। অ্যান্ড আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা পড়াশোনা কিভাবে শুরু করব সেটা। তো দেখুন আমরা কয়েকটা সেকশনে ভাগ করে নেব। ১ম সেকশন 1 যেটা আছে এখানে React এর বেসিক জিনিসপাতি আমরা দেখব এবং আমরা স্ট্যাটিক পেজ কিভাবে বানাতে হয় সেটা দেখব। তো এটা গেল। সেকশন 2 তে আমরা দেখব ডেটা ড্রিভেন React অর্থাৎ কিভাবে আমরা ডেটা রিউজেবল প্রপস ইউজ করতে পারি এবং ডেটা ম্যাপিং করতে পারি। তারপরে দেখবো আমরা রিঅ্যাক্টের স্টেট ম্যানেজমেন্টের হালকা পাতলা। এটাকে আমরা বলছি ইন্টারেক্টিভিটি অ্যান্ড কমপ্লেক্স ডেটা স্টেটস। এবং ৪ নাম্বার যে সেকশনটা সেটা হচ্ছে সাইড ইফেক্টস নিয়ে। তো এখানে আমরা বিভিন্ন সাইড ইফেক্টস অর্থাৎ এপিআই এর সাথে যে কনট্যাক্ট করা এবং অন্যান্য জিনিসপাতি এগুলো দেখবো ইনশাল্লাহ। এবং লাস্টে আমাদের কিছু প্রজেক্ট আছে। তো এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা প্রথমত ডিসক্রাইবিং দ্য ইউআই যে সেকশনটা আছে এটাতে আমরা কিছু জিনিস দেখবো, যেমন ধরেন যে আমরা কিভাবে কম্পোনেন্ট বানাতে পারি, তারপর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করা, মার্কআপ লেখা জেএসএক্স দিয়ে, তারপর জাভাস্ক্রিপ্ট ইন জেএসএক্স, পাসিং প্রপসটাও দেখবো, তারপর কন্ডিশনাল রেন্ডারিং খুবই ইম্পর্টেন্ট টপিক। এরপর হচ্ছে রেন্ডারিং লিস্ট অ্যান্ড আমাদের ধরেন যে এই বাকি জিনিসপাতিগুলো আমরা দেখবো। এটা গেল মোটামুটি স্ট্যাটিক টাইপের, বাট এর মধ্যে প্রপসও আছে, সো এটা ডাইনামিক বলতে পারি। এরপরের আমাদের যে লেসন থাকবে সেখানে আমরা দেখবো হচ্ছে কিভাবে ইন্টারঅ্যাক্টিভিটি আমরা যুক্ত করতে পারি। তারপর আমরা দেখবো হচ্ছে ম্যানেজিং স্টেটস, কিভাবে আমরা স্টেট ম্যানেজমেন্ট করতে পারি, এবং লাস্টে হচ্ছে এসকেপ হ্যাচেস। তো এটার মধ্যে অ্যাডভান্সড, এই এসকেপ হ্যাচেস অ্যাডভান্সড আমি যদি লিখি এটা হচ্ছে অ্যাডভান্সড, আর ম্যানেজিং স্টেট এটা ইন্টারমিডিয়েট। তবে এটা সম্পূর্ণ না, আমরা এছাড়াও আরো অন্যান্য জিনিসপাতি যখন যেটা দরকার হবে সেটা তখন করব। সো দ্যাট বিং সেইড, চলুন আমরা শুরু করি। সরি, আমি অফ করা ছিল মাইক। তো চলুন আমরা শুরু করি। তাহলে আমরা দুঃখিত, যেটা বলছিলাম যে আমরা প্রথম যে লেসনটা আমরা শুরু করবো হচ্ছে কিভাবে একটা ইউআই জেনারেট করতে হয়। মেইনলি আমরা স্ট্যাটিক পেজ কিভাবে জেনারেট করতে হয় সেটা দেখবো, এবং তারপরে আমরা ইন্টারেক্টিভিটি অ্যাড করব, এরপর আমরা ম্যানেজ করব স্টেট, এবং লাস্টে আমরা হচ্ছে অ্যাডভান্স কিছু টপিক দেখবো। একই রকম এখানে জাস্ট একটু ভেঙে করা হয়েছে। স্ট্যাটিক পেজ প্রথমে দেখবো, এরপরে আমরা ডেটা ড্রিভেন রিঅ্যাক্ট, তো এর মধ্যে আমরা প্রপস এবং অন্যান্য জিনিসপাতিগুলো দেখব। আর লাস্টে এরপরে হচ্ছে যে স্টেট ম্যানেজমেন্ট এবং সাইড ইফেক্টস। তো এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত এখানে আছে, এখানে অ্যাডভান্স টপিকটা নেই, অ্যাডভান্স টপিকটা নিচে আছে। সো তো আমরা তাহলে শুরু করে ফেলি। তো আমাদের যে প্রথম বিষয়টা সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ইউআই জেনারেট করব। তো এই ইউআই জেনারেট করাটা আমরা দেখব। সো এই অধ্যায়ে আমরা কি দেখব শিখে নিই। আমরা কিভাবে আমাদের রিয়্যাক্ট কম্পোনেন্ট লিখতে পারি, কি জিনিস এগুলো আমরা সব দেখব, ভয় পাওয়ার কারণ নাই। ২ নম্বর হচ্ছে কখন এবং কিভাবে আমরা বিভিন্ন মাল্টি কম্পোনেন্ট ফাইল তৈরি করব, অর্থাৎ আমরা ধরেন যে কম্পোনেন্টকে ভেঙে আমরা কিভাবে একাধিক কম্পোনেন্টের ফাইল তৈরি করতে পারি। তারপর কিভাবে জেএক্সএক্স এর মাধ্যমে জাভাস্ক্রিপ্টে মার্কআপ যোগ করতে পারি। তো আমরা জেএসএক্স কিভাবে ইউজ করব সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে যে আমাদের কম্পোনেন্টে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাক্সেস করতে পারি, হ্যাঁ? জাভাস্ক্রিপ্ট কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি সেটা দেখব। এরপরে দেখব আমরা কিভাবে প্রপস এর সাহায্যে বিভিন্ন এটা স্টেট ম্যানেজমেন্ট না, বাট এটা সাম সর্ট অফ স্টেট, আ মানে স্টেট না আবার স্টেটও। যাই হোক আমরা প্রপস দেখব মেইনলি। দুঃখিত। তারপর আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং, ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং, এটা আমরা দেখব। তো এটা হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং, ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যদি এটা টপিক বলি এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কিভাবে একবারে অনেকগুলো কম্পোনেন্ট রেন্ডার করতে হয় সেটা দেখব। কম্পোনেন্টগুলোকে পিওর রাখার মাধ্যমে কিভাবে বিভ্রান্তিকর বাগ এড়িয়ে চলতে পারি আমরা সেটা দেখব। তো এখানে পিওর কম্পোনেন্টের যখন ধারণাটা চলে আসবে তখন আমরা ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে হালকা পাতলা একটু আলোচনা করব। ফাংশনাল প্রোগ্রামিং বলা হয়। তো ফাংশনাল প্রোগ্রামিং এর কি বৈশিষ্ট্য থাকতে হয় এবং
কেন থাকা উচিত? হালকা পাতলা আমরা একটু ধারণা নিব। এরপরে হচ্ছে আমরা একটা UI কে ট্রি হিসেবে কিভাবে কল্পনা করতে পারি সেটা দেখব। সো এই ১ম যে চ্যাপ্টারটা বা ১ম যে অংশটা আমাদের, সেই অংশটাতে আমরা এই ৯ টা জিনিস ইনশাআল্লাহ দেখব। সো চলুন আমরা তাহলে ১ম টাতে চলে যাই, আমাদের ফার্স্ট কম্পোনেন্ট। এখন আচ্ছা একটু জানান আপনারা যে আমার কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট একটু জানাবেন। এখানে মেসেজ দিয়ে একটু বলেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। হোপফুলি শোনা যাওয়ার কথা। আচ্ছা শোনা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা চলুন ব্যাক করি। তাহলে এখন আমরা দেখব হচ্ছে যে your first component আমাদের ১ম কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট কি সেটা আগে আমরা বোঝার চেষ্টা করব। তো কম্পোনেন্ট হচ্ছে আমাদের React এর অন্যতম মূল ধারণা এবং এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে এটা শুধুমাত্র React এর অন্যতম মূল ধারণা এমনটা না। আমরা যদি একটা আ এটাকে একটু হাইড করে দিই তাহলে বেটার হবে। শো বুকমার্কস বার এটা হাইড করে দিলাম অ্যান্ড এটা ফুল স্ক্রিন করলে মনে হয় বেটার হবে। ফুল স্ক্রিন কিভাবে করে? ফুল স্ক্রিন কিভাবে করে? ফুল স্ক্রিনে মনে হয় আছি। আচ্ছা ফুল স্ক্রিনই ছিল। হোয়াটএভার আচ্ছা এভাবেই আমরা পড়ি যেহেতু অন্য সুযোগ হচ্ছে না। হয়তোবা করা যেতে পারে আমার জানা নাই। তো দেখুন আমাদের এখানে কমান্ড অল্টার F ওকে। একটা ফুটনোট আমি এড করে দিই। সেটা হচ্ছে এই যে কম্পোনেন্ট React এর অন্যতম মূল ধারণা এটা সত্য। এটা শুধুমাত্র React এর ক্ষেত্রে এমনটা না। Flutter যদি আপনারা কোনোদিন পড়াশোনা করে থাকেন তো দেখবেন যে Flutter-এ Flutter-এ একই ধাঁচের ধারণা আছে ভিন্ন নামে। সেখানে বলা হয় উইজেট। কি বলা হয়? উইজেট বলা হয়। উইজেট বলা হয়। তো এই উইজেটের ধারণা আমাদের Flutter এ আছে। তো মূলত আমাদের Flutter যখন আমরা ইউজ করি সেখানে আমরা ওটাকে আ কম্পোনেন্ট বলি না, সেটাকে আমরা বলেছি উইজেট, হ্যাঁ? Flutter-এ আমরা বলেছি উইজেট। তো এই উইজেট কি জিনিস, কম্পোনেন্ট কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে, খুবই ভালো করে বুঝতে হবে। এটা একবার বুঝতে পারলে আমায় ধরেন যে অন্যান্য বিষয়গুলো আমাদের সহজ হয়ে যাবে। আপনারা যদি ১ম হয়ে থাকেন React এর ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি বলব যে আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই। কারণ আমরা এটা বারবার প্র্যাকটিস করতে, করতে ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই গেল বিষয়। এখন আমরা চলুন পড়ি। এগুলো হলো সেই ভিত্তি যার উপর আপনি ইউজার ইন্টারফেস তৈরি করবেন। আ যা আপনার React যাত্রা শুরু করার জন্য একদম উপযুক্ত জায়গা। সো এখন আমাদের কম্পোনেন্টটাকে আমরা কিভাবে কল্পনা করব এটা আমরা ধীরে, ধীরে বুঝে যাব, হ্যাঁ? সো কম্পোনেন্ট হচ্ছে আমাদের UI এর বিল্ডিং ব্লক। আমরা বলতে পারি যে কম্পোনেন্ট হচ্ছে UI এর বিল্ডিং ব্লক। তো এটাকে একটু অন্য কালার দিয়ে দিই। কম্পোনেন্ট কি জিনিস? আমি যদি প্রশ্ন করি তাহলে আমাকে বলতে হবে কম্পোনেন্ট হচ্ছে UI এর বিল্ডিং ব্লক, হ্যাঁ? তো আমরা যেমন ধরেন যে HTML একটা ফাইলে কি থাকে? HTML ফাইলে আমাদের built in বিভিন্ন ট্যাগ থাকে, রাইট? যেমন ধরেন যে আমাদের h1 হতে পারে, li হতে পারে, তারপর প্যারাগ্রাফ হতে পারে, তারপর সিমেন্টিক ট্যাগ হিসেবে আর্টিকেল হতে পারে। তো এই টাইপের আমার ট্যাগগুলো থাকে, রাইট? এবং এগুলো দিয়ে আমরা কি করি? স্ট্রাকচারড ডকুমেন্ট তৈরি করি আমরা। তো এখানে একটা ধরেন যে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের আমাদের এই যে HTML এ আমরা লিখছি, তো এই HTML লেখার সময় আমাদের কি থাকে? built in ট্যাগ থাকে। তো আমরা মনে করতে পারি যে যখন আমরা এই React ইউজ করব, তো React এর ক্ষেত্রে একটা কনভেনশন বলতে পারি আমরা। এটা কনভেনশন বলার একটা কারণ আছে। এটা করতে আপনি বাধ্য না। এটা করতে আপনি কি না? এটা করতে আপনি বাধ্য না। এটা ভালো করে একটু বুঝতে হবে। আমি এটা একটু লিখি। লিখতে হবে, না লিখলে হবে না। সেটা হচ্ছে আজকে ক্লাস 9 রাইট? তো আমি কিছু নোটস লিখি। এই নোটসগুলো ইম্পোর্টেন্ট, হ্যাঁ? সেটা হচ্ছে যে কম্পোনেন্টের সাহায্যে
রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে আপনি বাধ্য না। তো এখানে কম্পোনেন্ট বলতে কি বোঝাচ্ছি? কম্পোনেন্ট বলতে আমরা বোঝাচ্ছি JSX মার্কআপ দিয়ে। আমরা বুঝবো সবগুলো কথার অর্থ, হ্যাঁ? সবগুলো কথার অর্থ আমরা বুঝবো। তো এই কথাটা একটু মাথায় রাখেন যে JSX মার্কআপ দিয়ে কম্পোনেন্টের সাহায্যে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে আপনি বাধ্য না। এটা একটা পদ্ধতি। এটা একটা পদ্ধতি। আরো পদ্ধতি আছে। আরো কি আছে? পদ্ধতি আছে। এটা জাস্ট একটু আপনাকে জেনে রাখতে হবে, হ্যাঁ? আমি এটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ সামনে, সমস্যা নাই। সো দ্যাট বিং সেইড আমরা চলুন আগায় থাকি। তো এখানে দেখুন আমরা বুঝতে পারছি মার্কআপটিতে প্রবন্ধিত হাবিজাবি আছে। তো এখানে ধরেন যে HTML আছে, কি আছে আমাদের CSS আছে, ইন্টারঅ্যাক্টিভিটির জন্য আমাদের JSX আছে, সরি জাভাস্ক্রিপ্ট আছে। এর সাথে মিলে প্রতিটি সাইড বার হতে পারে, আমাদের অ্যাভাটার হতে পারে, মোডাল হতে পারে, ড্রপ ডাউন হতে পারে। এই যে প্রতিটা ওয়েবে আমরা কি দেখছি UI আছে, এর পিছনে কিন্তু আমাদের অনেক কিছু কাজ করছে। তো যেমন ধরেন মোডাল এখানে আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমাদের এই ডিজাইন প্যাটার্নসে যখন আমরা যাব তখন আমরা বিভিন্ন টাইপের কম্পোনেন্ট দেখব, বিভিন্ন টাইপের কম্পোনেন্ট দেখব। যেমন ধরেন যে লেআউট কম্পোনেন্ট, তারপর কন্টেইনার কম্পোনেন্ট, তারপর কন্ট্রোলড অ্যান্ড আনকন্ট্রোল কম্পোনেন্ট, তারপর হায়ার অর্ডার কম্পোনেন্টস। তো এই টাইপের বিভিন্ন আমরা কম্পোনেন্ট যখন দেখব তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ যে আমরা এখানে কি মিনিংটা করছি। তো এটুকু জাস্ট জেনে রাখেন, এই যে এখানে ড্রপ ডাউন বলছি, মোডাল বলছি, অ্যাভাটার বলছি, সাইড বার বলছি, এগুলো তো আপনারা চেনেন, তাই না? যেমন ধরেন এটাকে আমরা সাইড বার বলবো না, বাট এটাকে উপরে আমরা ধরেন যে এটা কি আমরা এই নাম তো ভুলে যাচ্ছি। তো এই আমাদের ধরেন এগুলো থাকে না বিভিন্ন, তো এগুলো হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট, হ্যাঁ? সো এই প্রত্যেকটার পিছনে কিন্তু আমাদের কি হয়, আমাদের বিভিন্ন কোড কাজ করছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট আছে। তো রিয়্যাক্ট আপনাকে যেটা করবে, এই মার্কআপ মানে HTML CSS এবং জাভাস্ক্রিপ্টকে কাস্টম কম্পোনেন্টে একত্রিত করতে দেয়, যা আপনার অ্যাপের জন্য পুনরায় ব্যবহারযোগ্য UI এলিমেন্ট। এর মানেটা হচ্ছে আমরা আমরা যেটা হতো এখানে খেয়াল করুন, এটা কিন্তু সম্পূর্ণ পিওর একটা HTML, হ্যাঁ? তো আমি যদি চাইতাম যে এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে, তাহলে কি করতে হতো আমাদেরকে? আমাদের কি করতে হতো? আমাদের সিম্পলি এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখে দিতাম এরকম করে আমরা, স্ক্রিপ্ট, অ্যান্ড আমরা স্ক্রিপ্ট আবার ক্লোজ করতাম। এর মধ্যে আমরা ধরেন জাভাস্ক্রিপ্ট লিখতাম। আবার ধরেন যে এখানে যদি আমি চাইতাম CSS ইউজ করতে, তাহলে আমরা হয়তো এখানে লিখে দিতাম কি স্টাইল ইকুয়ালস টু সামথিং হাবিজাবি। তো এইটা একটা পদ্ধতি। বাট এই পদ্ধতিতে বেশ কিছু সমস্যা আছে। সমস্যা আছে বলতে কি? একে তো হচ্ছে ভেজালের, ২ নাম্বার হচ্ছে যে মেইনলি ভেজালটা একটা বিরক্তিকর, এবং বড় প্রজেক্ট হয়ে গেলে তখন এটা অতটা এফিশিয়েন্ট থাকে না, হ্যাঁ? এফিশিয়েন্ট থাকে না। তো রিঅ্যাক্টে আমরা যে সুবিধাটা পাই সেটা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে এই পুনরায় ব্যবহারযোগ্য UI এলিমেন্ট আমরা নিজেরা বানাতে পারি। আমরা কি করতে পারি? বানাতে পারি। আমি এটা লিখি, অ্যাপের জন্য পুনরায় ব্যবহারযোগ্য UI এলিমেন্ট আমরা বানাতে পারি JSX JSX ইউজ করে, হ্যাঁ? JSX ইউজ করে আমরা বানাতে পারি। আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই। CSS কি জিনিস, কি জিনিস ওগুলো বুঝতে হবে না। আপনি জাস্ট মেইন কথাগুলো বোঝেন। মেইন যেগুলো লিখছি সেগুলো লেখেন। মানে বোঝার চেষ্টা করেন যে আমরা কোনো একটা অ্যাপের জন্য পুনরায় ব্যবহারযোগ্য UI এলিমেন্ট আমরা বানাতে পারি JSX ইউজ করে, হ্যাঁ? এটা জাস্ট বোঝেন, তাহলে হবে। তো এখন একটা উদাহরণ এখানে দেখলে বুঝবেন। যেমন ধরেন এটা খেয়াল করেন, এটা কিন্তু HTML না। আমরা স্পষ্ট বুঝতে পারছি এটা HTML না। কারণ HTML এ আমাদের পেজ লেআউট, সার্চ বার, নেভিগেশন হেডার, টেবল অফ কনটেন্টস এরকম হাবিজাবি এগুলো কিন্তু HTML এ এক্সিস্ট করে না। তো এগুলো হচ্ছে কাস্টম কম্পোনেন্ট। কি হচ্ছে এগুলো? এগুলো হচ্ছে কাস্টম কম্পোনেন্ট। তো এই কম্পোনেন্ট গুলো মূলত আমরা React এর সাহায্যে বানাবো।
চলুন তারপরে আমরা ইউজ করতে থাকি। তো এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট যত বড় হবে, তখন দেখা যাবে কি আমাদের অনেক ডিজাইন ইতিমধ্যে লেখা কম্পোনেন্ট পুনরায় ব্যবহার করে তৈরি করা যাচ্ছে, যা আপনার ডেভেলপমেন্টের গতি বাড়িয়ে দেবে। মানে হচ্ছে অনেক সময় দেখা যাবে আমাদের একই টাইপের কম্পোনেন্ট বারবার ইউজ করতে হচ্ছে। তো আপনারা যদি কোনোদিন Next.js দেখে থাকেন, তো সেখানে দেখবেন যে আপনার আ শুধু Next.js না, Shadcn UI বলে একটা বিষয় আছে। তো প্রচুর বেশি মানুষ ইউজ করে Shadcn UI। মানে হচ্ছে একটা আপনি সাপোজ একটা বাটন ডিজাইন করছেন, হ্যাঁ? এখন বাটনটা তো বারবার বানানোর আপনার দরকার নাই। আপনি এটা কি করবেন? রিইউজ করবেন। তো এই রিইউজ করার জন্য আপনার বিভিন্ন লাইব্রেরি অলরেডি এক্সিস্ট করে। লাইব্রেরি এক্সিস্ট করার মিনিংটা কি? মানে হচ্ছে অন্যান্য ডেভেলপাররা অলরেডি বিভিন্ন UI লাইব্রেরি বানিয়ে রেখেছে, যেখান থেকে কিনা আমরা বিভিন্ন কাস্টম কম্পোনেন্ট ইউজ করতে পারি। ফ্রিতে আমরা ইউজ করতে পারি। একটা উদাহরণ এখানে যেমন ধরেন চাকরা UI আছে একটা, তারপর এটা চক্র না চাকরা I don't know। তার ম্যাটেরিয়াল UI আছে। ম্যাটেরিয়াল UI টা বেশ জনপ্রিয়। তো এটা আপনার Flutter যখন কোনোদিন যদি ইউজ করেন, তো Flutter এ দেখবেন যে ম্যাটেরিয়াল UI বলে খুবই জনপ্রিয় একটা UI আছে। তো এই টাইপের আছে। এছাড়া আমরা ধরেন Shadcn UI প্রচুর বেশি ইউজ করি। আমার পছন্দের একটা Shadcn UI খুবই পছন্দের আমার একটা জিনিস। তো আমরা দেখব সামনে ইনশাআল্লাহ, সমস্যা নাই। ওকে। এবার তাহলে দেখুন আমরা শিখলাম যে কম্পোনেন্ট কি জিনিস সেটা আমরা একটা ধারণা পেলাম। যে কম্পোনেন্ট হচ্ছে UI এর বিল্ডিং ব্লক। UI এর কি জিনিস? বিল্ডিং ব্লক। কম্পোনেন্ট দিয়ে মূলত আমরা কি করি? UI তৈরি করি। কম্পোনেন্ট হচ্ছে UI তৈরির ব্লক। আমি যে নোটগুলো লিখছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যখন রিভিশন দিবেন তখন করতে হবে কি আপনার এই নোটগুলো দেখবেন এবং আপনি চেষ্টা করবেন এগুলো বোঝার। আপনি যদি বুঝতে পারেন তাহলে ধরবেন যে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন, হ্যাঁ? তো এইজন্য এগুলো আমি সামারি আকারে দিচ্ছি এখানটাতে, যাতে করে আপনারা বুঝতে পারেন। ওকে। এবার আমরা যাবো হচ্ছে পরের টপিকে। সেটা হচ্ছে একটা কম্পোনেন্ট কিভাবে ডিফাইন করতে হয়। এখানে একটা পড়াশোনার টেকনিক আমি আপনাদেরকে বলি। দুঃখিত। পড়াশোনা করতে হয় ধাপে, ধাপে। কিভাবে করতে হয়? ধাপে, ধাপে পড়তে হয়। যেমন ধরেন আমি এখানটাতে কিন্তু কম্পোনেন্ট কাকে বলে আমি বললাম এবং কম্পোনেন্টের সুবিধাটা কি সেটা আমি একটু ব্যাখ্যা করলাম। ঠিক আছে? কিন্তু কম্পোনেন্ট কিভাবে ডিফাইন করতে হয় বা কম্পোনেন্ট কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমি শিখাইনি এখনো। তো এটাই আরকি ধাপে, ধাপে শেখা। মানে হচ্ছে আপনি শুরুতেই যদি একদম সবকিছু একসাথে করতে যান সেটা কিন্তু হবে না। আপনাকে শুরুতে আপনি হয়তো কিছু জিনিস বুঝবেন না। যেমন আমরা বলছি কম্পোনেন্ট UI তৈরির ব্লক। আপনার মাথায় প্রশ্ন আসবে যে এটা কিভাবে UI তৈরির ব্লক হলো? কিভাবে এটা UI বিল্ডিং এর ব্লক হলো? আপনার মাথায় এটা ঢুকবে না, স্বাভাবিক। এখানে নিয়ম হচ্ছে আপনার এটা জাস্ট জেনে রাখা। হ্যাঁ, আমি ধরে নিলাম কোম্পানি UI তৈরির ব্লক। এটা বুঝবো কখন? যখন আমরা সামনে আরো এগোবো তখন আমরা ইনশাআল্লাহ বুঝবো। তো এভাবে আপনাকে পড়াশোনাটা করতে হবে। তাহলে হবে কি আপনি ধাপে, ধাপে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। এটা একটা টেকনিক, ওকে? তো আমরা এই টেকনিকেই পড়াশোনা করবো ইনশাআল্লাহ। এবার আমরা একটা কাজ করি। এটা এখানে দিয়ে দিই বেটার। ওকে। দুঃখিত। হঠাৎ করে ঠান্ডা লাগাচ্ছি। এবার আমরা শিখব যে কিভাবে একটা কম্পোনেন্ট ডিফাইন করতে হয়। তো ডিফাইন করা মানে কি? ডিফাইন করা মানে হচ্ছে আমরা বলতে পারি যে এটাকে সংজ্ঞায়িত করা, রাইট? মানে একবার ডিফাইন করা হয়ে গেলে সেটাকে আমরা বারবার ইউজ করতে পারি। বুঝতে পারছেন ডিফাইন করা মানে? ডিফাইন মানে হচ্ছে এটাকে আমরা তৈরি করছি বা এটা সংজ্ঞায়িত করছি যাতে করে আমরা পরবর্তীতে রিইউজ করতে পারি। ওকে? সো এখন কম্পোনেন্টের সংজ্ঞাটা একটু খেয়াল করেন। একটা React কম্পোনেন্ট হলো একটি জাভাস্ক্রিপ্ট ফাংশন যাকে আপনি মার্কআপ দিয়ে সাজাতে পারেন। এই সংজ্ঞাটা আপনি সাপোজ মুখস্থ করে নিবেন, হ্যাঁ? আমি এখানে দাগায় দিচ্ছি, এগুলো মুখস্থ করতে হবে আপনাদেরকে। এই নোটটা আমি দিব না। নোটটা যারা কোর্স শেষ পর্যন্ত থাকবে, একদম লাস্ট পর্যন্ত তাদেরকে শুধু দেওয়া হবে। সো আপনারা যেটা করতে পারেন, আপনারা এটা স্ক্রিনশট নিবেন যখন ক্লাস করবেন বা ক্লাসের পরে যখন ভিডিওটা রেকর্ড পেয়ে যাবেন, তো সেখানে আপনি স্ক্রিনশট নিয়ে সেখানে আপনারা করতে পারেন। আর এই ক্লাস নোট যেগুলো দিচ্ছি এটা আপনারা তো GitHub এ পেয়ে যাবেন। সো এটা গেল। তাহলে একটি React কম্পোনেন্ট হলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশন। তাহলে আমরা ১ম যে জিনিসটা বুঝতে পারলাম যে React কম্পোনেন্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। এটা কি জিনিস? জাভাস্ক্রিপ্ট ফাংশন। খুবই ইম্পোর্টেন্ট। এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। ওকে?
তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যেটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা কি জাভাস্ক্রিপ্ট ফাংশন। ২ নাম্বার যে জিনিসটা আমরা বুঝতে পারলাম, এখানে ১ দেই এবং এখানে আমি ধরেন ২ দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ২ নাম্বার যে জিনিসটা বুঝতে পারলাম, এটাকে আমরা মার্কআপ দিয়ে সাজানো যায়। মার্কআপ দিয়ে সাজানো যায়, সাজানো যায়। তো এই যে ২ টা জিনিস, এটা আপনারা এখন ভালো করে আমরা বোঝানোর চেষ্টা করব আসলে কি জিনিস এটা। ১ম কথা হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন, ওকে? তার মানে কম্পোনেন্ট একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। সিম্পল অ্যাজ দ্যাট। খুবই সিম্পল কথা। কম্পোনেন্ট একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। ২ নাম্বার কথা কি? ২ নাম্বার হচ্ছে এটাকে মার্কআপ দিয়ে সাজানো যায়। হোয়াট ডাজ ইট মিন? এটার মানেটা কি? মার্কআপ দিয়ে সাজানো যায় বলতে আমরা এখানে বুঝাচ্ছি HTML, এটা আমরা বুঝাচ্ছি যেটা সেটা হচ্ছে HTML, CSS দিয়ে সাজানো যায়, ওকে? এটা। তার মানে একটা অদ্ভুত বিষয় খেয়াল করছেন? আমরা কিন্তু যখন জাভাস্ক্রিপ্ট দেখছিলাম, তো জাভাস্ক্রিপ্টে কিন্তু আমরা শুধু জাভাস্ক্রিপ্টই দেখছিলাম। কিন্তু এটাকে যে HTML, CSS দিয়ে সাজানো যায় এরকমটা কিন্তু আমরা কখনো দেখিনি। রাইট? আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টে এরকমটা কখনো দেখিনি যে সেটাকে আমরা HTML, CSS দিয়ে সাজাতে পারি। এটা কিন্তু কখনো ঘটেনি। তার মানে বুঝতে পারছি এই কম্পোনেন্ট গুলোর মধ্যে কিছু একটা ডিফারেন্স আছে। কোনো একটা মানে স্পেশালিটি আছে। আমরা এটা দেখবো এবার সামনে। সো এখানে আমরা একটা সিম্পল একটা খুবই সিম্পল একটা আমরা কম্পোনেন্ট আমরা দেখে নিব, হ্যাঁ? সো কম্পোনেন্টটা আমরা একটু দেখে নিই। কোথায় আছে? এখানে আছে। আমরা একটা কম্পোনেন্ট বানাবো, হ্যাঁ? এখানে একটা কাজ করবেন আপনি। সেটা হচ্ছে সোর্স এ গিয়ে আমরা ধরেন যে একটা ধরেন যে ফার্স্ট component.jsx লিখলাম। অ্যান্ড এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ? ভাবছেন যে এটা কি করলো? আমি কি করছি দেখেন তো? আমি একটা কাজ করেছি। আমি একটা ফাইল বানিয়েছি। ফাইলটার নাম দিয়েছি ফার্স্ট কম্পোনেন্ট। অ্যান্ড এই ফাইলটাতে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে দেখুন, এই ফাইলের শুরুতে নামটা আমি বড় হাতের দিয়েছি এবং প্রত্যেকটা শব্দের শুরুর লেটার যেটা সেটা আমি বড় হাতের দিয়েছি বা ক্যাপিটাল লেটার ইউজ করেছি। আপনারা একটু জানান দেখি এই কেসটায় কি বলা হয়? আমরা জানি বিভিন্ন কেস আছে, রাইট? ক্যামেল কেস, তারপর স্নেক কেস, বিভিন্ন কেস আছে। তো এই কেসটায় কি বলা হয়? আপনারা কেউ বলেন দেখি এটা কি কেস বলা হয়? আপনারা কমেন্ট করতে থাকেন, আমি দেখছি। ওকে, প্যাসকেল কেস। একজন বলছে ক্যামেল কেস, একজন বলছে প্যাসকেল কেস। এখন আপনারা মারামারি করে ঠিক করেন যে কোনটা সঠিক। এখন আপনারা মারামারি করে ঠিক করেন দেখি কোনটা সঠিক। আচ্ছা, আমরা একটু পরে ইনশাআল্লাহ জানতে পারবো। আচ্ছা, একজন বলছে প্যাসকেল কেস। তাহলে দেখা গেল যে আমাদের কি গণভোটে জিতে গেছি প্যাসকেল কেস, হ্যাঁ? আচ্ছা, হোয়াটএভার, চলুন আমরা একটু ব্যাক করি। এবার দেখুন আমরা কয়েকটা ধাপে কয়েকটা ধাপে কম্পোনেন্ট বানাতে পারি। ধাপগুলো আমরা একটু দেখে নিই, হ্যাঁ? ১ম ধাপ হচ্ছে কম্পোনেন্টকে এক্সপোর্ট করতে হবে। ১ম ধাপ কি? কম্পোনেন্টকে এক্সপোর্ট করতে হবে। ধাপ নাম্বার ১ কম্পোনেন্ট এক্সপোর্ট করা। তো আমি এখানে একটু লিখে দিই। কম্পোনেন্ট তৈরির ধাপসমূহ। সো আমাদের ১ম যে ধাপটা সেটা হচ্ছে কম্পোনেন্টটি এক্সপোর্ট করা। ১ নাম্বার ধাপ কি? কম্পোনেন্টটি এক্সপোর্ট করা। ২ নাম্বার ধাপ হচ্ছে ফাংশন ডিফাইন করা। ফাংশন ডিফাইন করা। আমরা দেখব সব সমস্যা নাই, ভয় পাওয়ার দরকার নাই। ৩ নাম্বার ধাপ হচ্ছে
মার্কআপ যোগ করা। ৩ নম্বর ধাপ কি? মার্কআপ যোগ করা। আমরা ৩ টা ধাপ ধীরে, ধীরে বুঝবো। ঠিক আছে? তো ১ম যে ধাপটা কম্পোনেন্টকে এক্সপোর্ট করা। তো আমরা সংজ্ঞা দেখেছি যে এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। তার মানে হচ্ছে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাংশনকে এক্সপোর্ট করতে হবে। কি করতে হবে আমাদেরকে? এক্সপোর্ট করতে হবে। ২ নম্বর হচ্ছে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। ভালো কথা। ৩ নাম্বার হচ্ছে মার্কআপ যোগ করতে হবে। ৩ নাম্বার কি? মার্কআপ যোগ করতে হবে। সো চলুন আমরা ৩ টা ধাপ ধীরে, ধীরে বুঝি। তো খেয়াল করুন এখানে আমরা ৩ টা ধাপ কিভাবে ইউজ করেছি একটু দেখুন। প্রথমত এটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। সো আমি লিখেছি ফাংশন এবং ফাংশনের নাম দিয়েছি। ফাংশনের নাম এক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। ২ নাম্বার যে জিনিসটা আমরা দেখলাম ধাপ ১ শেষ আমাদের কোম্পানি এক্সপোর্ট করা। ফাংশনটি ডিফাইন করা। তো আমাদের ফাংশনটা ডিফাইন এখানে আমরা করেছি। ফাংশনে দেখুন আমাদের কিছু নাই। ফাংশনে কি আছে? কিছু নাই। কারণ আমরা এখানে কোনো কিছু ইউজ করিনি। আমরা চাইলে এখানে ভেরিয়েবল বিভিন্ন ইউজ করতে পারতাম। সেটা আমরা সামনের দিকে দেখব ইনশাআল্লাহ। তো আমরা জাস্ট একটা কাজ করেছি, এটা রিটার্ন করেছি। কি করেছি আমরা? এটা রিটার্ন করেছি। শুধু এটা কি করেছি? রিটার্ন করেছি। এটা ম্যান্ডেটরি। এটা ম্যান্ডেটরি। ওকে? কোনো কিছু একটা রিটার্ন করতে হবে, এটা ম্যান্ডেটরি। কি রিটার্ন করতে হবে? এটা আমরা সামনে দেখব। সো আমরা ১ম ধাপ হয়ে গেছে আমাদের আ কম্পোনেন্ট এক্সপোর্ট করা, ২ নম্বর হচ্ছে ফাংশনটি ডিফাইন করা, ৩ নম্বর হচ্ছে মার্কআপ যোগ করা। আমরা এই রিটার্নের মধ্যে মূলত মার্কআপ যোগ করেছি। মার্কআপ মানে কি? মার্কআপ মানে তো বুঝতে পারছি আমরা HTML, CSS। মেইনলি আমরা HTML বলতে পারি। তো ওখানে CSS যোগ করতে পারি আমরা চাইলে। তো CSS যোগ করার টেকনিক আমরা পরে দেখব, হ্যাঁ? এখানে খেয়াল করুন তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের এই কম্পোনেন্টটা রেডি হয়ে গেছে। কম্পোনেন্টটা কি হয়েছে? রেডি হয়ে গেছে। সো এখানটাতে একটা জিনিস খেয়াল করুন। ১ম ধাপ ফাংশন ডিফাইন মানে এক্সপোর্ট করা, এক্সপোর্ট করেছি আমরা। তারপর আমরা ডিফাইন করেছি অ্যান্ড ডিফাইন এর পরে আমরা রিটার্ন করেছি একটা জিনিস। রিটার্ন করেছি কি? আমরা একটা মার্কআপ রিটার্ন করেছি। মার্কআপ ডিফাইন এবং রিটার্ন করেছি। ফাইন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট ভালো না পারলে আপনারা রিঅ্যাক্ট বুঝবেন না। সো এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি এক্সপোর্ট ডিফল্ট কেন লিখলাম? ২ নম্বর হচ্ছে এক্সপোর্ট লিখলাম কেন? তো এরকম করে কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে। সো আরেকটা জিনিসও আমি দেখাই। এখানে টাইপ ইকুয়ালস টু মডিউল কেন দেওয়া? এই যে কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেন গুলো তখনই আসবে আপনাদের মাথায়, যখন আপনি জাভাস্ক্রিপ্টটা স্কিপ করে React এ জাম্প করবেন। তো এইজন্য আমি সবসময় মানুষদেরকে বলি যে দেখুন ধাপে, ধাপে শিখুন। আগে জাভাস্ক্রিপ্টটা ভালো করে শিখুন, তারপরে React এ জয়েন করেন। নাহলে হচ্ছে আপনি ভালো করে React টা বুঝতে পারবেন না। সো এই যে জিনিসপাতিগুলো দেখুন এটা কিন্তু আপনার অলরেডি শিখে আসা উচিত ছিল। কিন্তু আমি জানি মেক্সিমামই ফাঁকিবাজি করে অ্যান্ড শিখে আসে না। তো আমি এজন্য আপনার জন্য রেডি করে রাখছি এটা। সো আমি এখন সেটা আপনাদের দেখাবো যে কিভাবে ফাংশন এক্সপোর্ট করতে হয়। তো দেখি আপনাদের মধ্যে মারামারি শেষ হলো নাকি? ওকে, মারামারি শেষ হয়ে গেছে তখনই। আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে। এখানে স্টুডেন্ট বেশি হলে হয় কি পড়াতেও মজা লাগে। সো আমরা দেখি আ আজকে হঠাৎ করে বলার কারণে আপনারা ৩ জন এসেছেন। দ্যাটস গুড। কালকে থেকে না হয় বলে দিব যে একটু যাতে করে বেশি স্টুডেন্ট পাওয়া যায়। বেশি স্টুডেন্ট দিবে আপনাদেরও মজা লাগছে। আমারও পড়াতে মজা লাগবে। সো এবার আমরা তাহলে দেখব কিভাবে এক্সপোর্ট করতে হয় ফাংশন। যেটা আপনারা স্কিপ করেছেন হোপফুলি। তো এখন আমি সেটা দেখাবো। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। সো এক্সপোর্ট ইম্পোর্ট বোঝার জন্য আমাদের ১ম যে জিনিসটা বুঝতে হবে মডিউল কি জিনিস? আমাদের যেটা বুঝতে হবে মডিউল কি জিনিস? সো আমরা এখন দেখব কিভাবে আমরা মডিউল শিখতে পারি।